কথায় আছে না যে আগার মান লিয়া তো হার হে লেকিন ঠান লিয়া তো জিত হে। দেখো বাস, তোমরা যারা নতুন আমাদের টেলিগ্রামে অ্যাড হচ্ছ, তোমরা অনেকেই বুঝতে পারছো না, বলছো দাদা যে এই কটা দিন তোমাদের এক্সাম হয়তো অনেকেরই যাদের 10 থেকে 12 তারিখ বা তারপরে রয়েছে, তোমাদের হাতে কিন্তু এখনো 14-15টা দিন সময় রয়েছে, আর তুমি কিছুই যাও না। আমি ধরলাম যে তুমি হালে পড়াশোনা ছেড়ে দিয়েছো, সামান্য কিছু নলেজ আছে, তাছাড়া তোমার মধ্যে কিছু নেই। এবার তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি কি একটা পোস্ট এই মুহূর্তে পড়ে নিয়ে অর্জন করতে পারো? অবশ্যই পারো, অবশ্যই পারো। তুমি কি করবা দেখো, আগামীকাল, আগামীকাল জিআই সব থেকে সোজা টপিক। এই জিআই এই অধ্যায়টা আমি তোমাদের মাত্র 2টো ক্লাস করাবো, 2টো স্পেশাল ক্লাস দেবো। এই 2টো স্পেশাল ক্লাস তুমি করবে, এখানে 2টো স্পেশাল ক্লাসের মধ্যে 40টা টাইপ আমি তোমাদের তুলে ধরবো। এই 40টা টাইপ তুমি দেখে যাবে 18টা প্রশ্ন, 18টা প্রশ্ন অর্থাৎ 36 নাম্বার তুমি এখান থেকে পাবে। আমি আজকে বলছি, তুমি এক্সাম দিয়ে দেখে নিও। যাদের 4 তারিখে এক্সাম আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দাদা যে 2টো ক্লাস করিয়েছিল জিআইয়ের জন্য তার মধ্যে কতগুলো প্রশ্ন এসছে। ঠিক আছে, 36 নাম্বার তুমি পাবে, এই 2টো ক্লাস করবে। ঠিক আছে, আমি কাদের বলছি, যারা নতুন আমাদের টেলিগ্রামে অ্যাড হচ্ছে, তুমি বুঝতে পারছো না এই মুহূর্তে তোমার হাতে আর 10 থেকে 12টা দিন সময় রয়েছে। এবার এই মুহূর্তে তুমি কি করে কাটাবা, কিভাবে পড়বা, দিন রাত এক করে দাও এই কটা দিন। যদি মনে করো যে হ্যাঁ আমার সেরকম নলেজ ছিল না, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মুহূর্তে আমি যুক্ত হয়ে দাদার সঙ্গে খেটে যদি আমি দিনরাত এক করে যদি একটা পোস্ট নিয়ে নিতে পারি, তাহলে পরে আমার এই কথা মতো তুমি একটু এই কটা দিন খেটে নাও। ম্যাথ জিআই গেল। ম্যাথের জন্য দেখো, ম্যাথের কথায় আসি। ম্যাথের জন্য আমি তোমাদের 4টে ক্লাস করাবো, 4টে স্পেশাল ক্লাস করাবো, যেখানে আমি 15টা করে, এক একটা ক্লাসে 15টা করে টাইপ কনসেপ্ট সহ আমি ধরিয়ে দেবো, চটপট ধরিয়ে দেবো, মানে বেসিকভাবেই ধরিয়ে দেবো। কারণ তুমি যেহেতু দুর্বল, পারছো না বলেই তোমাদের জন্য বলছি। অনেকের কিন্তু ম্যাথ যে একদম গুলে খেয়ে ফেলেছে, তাদের সঙ্গে নিজেকে তুলনা করলে হবে না, এবং তাদের দেখে তুমি ভয় পেলেও হবে না। তোমাকে তোমার যা করণীয়, হাতে যে কটা সময় আছে সে কটা দিন তুমি কীভাবে চালাতে পারো। আমি প্রথমেই বলেছি, আগার মান লিয়া তো হার হে লেকিন ঠান লিয়া তো জিত হে। ঠিক আছে, 4টে ক্লাস করাবো, 4টে ক্লাসে 15টা করে টাইপ, 60খানা টাইপ আমি তোমাদের তুলে ধরবো। সেই 4টে ক্লাস, স্পেশাল 4টে ক্লাস তুমি করবে, একটু বড় বড় ক্লাস হবে, অসুবিধা নেই। এখানে এই 4টে স্পেশাল ক্লাস করতে পারে তোমার 14 থেকে 15, না 15টা প্রশ্ন, 14 থেকে 15টা প্রশ্ন তুমি এক্সাম দিয়ে দেখে নিবা। 30 নাম্বার, 30 নাম্বার তোমার তোলা রইলো। চলে আসে জিকেতে। জিকে নিয়ে দাদা ভয় পাই, জিকেতে আমি এখন কি করে কি পড়বো সেটা বুঝতে পারছি, আমি সব বলে দেবো, কোনো চিন্তা নেই। জিকে নিয়ে তুমি আমার উপর একটু ভরসা রাখো, একটু ভরসা রেখে তুমি যে টপিকগুলো আমি বলছি সেগুলো তুমি ভালো করে পড়ে নিবা। আরামসে, আরামসে তুমি এই মুহূর্তে 14টা প্রশ্ন অন্তত তুমি সঠিক করতে পারবে। এই মুহূর্তে যদি আমার কথা মতো এগুলো তুমি পড়ে নিতে পারো, আমি কমসে কম, দেখো আমাদের টার্গেট কিন্তু বস 20টার মধ্যে 17 থেকে 18টা প্রশ্ন আমাদের করতেই হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের টার্গেট। কিন্তু আমি মানছি তোমার জিকেতে সেরকম তুমি আগে পড়োনি, অনেক আগে পড়েছো, ভুলে গেছো, যাই হোক পড়াশোনা তোমার অতটা নেই। এবার তুমি এই মুহূর্তে যদি পড়ে নিতে পারো 14টা প্রশ্ন, 28 নাম্বার, তাহলে আমি কি বললাম দেখে নাও। জিআইতে 30 নাম্বার আমি ধরছি, 15টা, 30 নাম্বার কেন, সরি, ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে 15টা প্রশ্ন, 30 নাম্বার। আর জিআইতে আমি যে 2টো ক্লাস করাবো, স্পেশাল ক্লাস করে যাবা, তুমি দেখে নিও যে 18টা প্রশ্ন 36 নাম্বার, আর জিকেতে 14টা প্রশ্ন 28 নাম্বার। তাহলে এই যে তুমি দেখো 3টে সাবজেক্ট মিলিয়ে তোমার কত দাঁড়াচ্ছে, 8 6 হচ্ছে 14 4, আর এদিকে 3 3 6 8 9 94, 94 তোমার দাঁড়াচ্ছে। এবার তোমার দেখো এই যে হিন্দি অথবা ইংলিশ রয়েছে না, এবার সেখানে তো তোমার কিছু হলেও তো নলেজ আছে বস, তুমি তো এতদিন তো আর বসে বসে ঘাস কাটোনি, তাই না? কিছু হলেও তোমার নলেজ আছে, সেখান থেকে তোমাকে 10টা প্রশ্ন সঠিক করতেই হবে। তাহলে এর সঙ্গে আরও 10টা প্রশ্ন মানে 20 নাম্বার যোগ করো, দেখো কোথায় কি দাঁড়াচ্ছে, 114 নাম্বার দাঁড়াচ্ছে। আর এখানে এটা আমরা 50% খেলা খেললাম, এসএসসি জিডির এক্সামের জন্য আমরা 50% খেলা খেললাম, বাকি 50% খেলা খেলবো আমরা টেলিগ্রামে। কবে থেকে? 4 তারিখ থেকে, 4 তারিখ থেকে খেলা খেলবো, তুমি নিজে দেখে নিও। ঠিক আছে, আর কি হবে বিষয়টা দেখো, 4 তারিখে ফার্স্ট ডের ফার্স্ট শিফটের যে প্রশ্নপত্রগুলো এসেছে, ইউটিউবে তো বলে দিয়েছে যে অ্যানালাইসিস করানো চলবে না, কিন্তু টেলিগ্রামে তো অ্যানালাইসিস করানো চলবে না, এটা কোনো বলা নেই। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা টেলিগ্রামে এক একটা প্রশ্ন দেখে নিলাম। জিকে ধরো তোমার একটা প্রশ্ন এসে ধরো শ্বেত বিপ্লব থেকে একটা প্রশ্ন এবার ওরা তুলে দিয়েছে, তাহলে আমরা কি করবো, এই শ্বেত বিপ্লব টপিকটা একদম ঝেড়ে কেসে কমপ্লিট করে নেব। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে মানে পিডিএফটা আমি তাড়াতাড়ি করে তৈরি করেই সেই রাতেই, 4 তারিখের রাতেই কিন্তু আমি মানে শুধু শ্বেত বিপ্লব দিয়ে আমি বোঝাচ্ছি আর কি কথাটা, যে 20টা প্রশ্ন এসেছে সেই 20টা প্রশ্ন
একদম ঝেড়ে ঘেঁষে আবার আমি তোমাদের টেলিগ্রামে সেন্ড করব। ঠিক আছে? সমস্ত পিডিএফ কিন্তু দেওয়া আছে। তার সাথেও যদি এক্সট্রা কিছু আমার মনে হয় যে না, এই কয়েকটা পয়েন্ট এড়িয়ে গেছে, এই কয়েকটা পয়েন্ট তোমার জানা দরকার, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। টেলিগ্রাম থেকে তুমি সঙ্গে, সঙ্গে ক্লাস আমি করাই চাই না করাই, আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো। সেই রাত্রেই তুমি পড়ে নিবা, যাদের পরের দিন ৫ তারিখে এক্সাম আছে। এইভাবে প্রত্যেকটা ডের প্রশ্নপত্র অ্যানালাইসিস আমি করিয়ে দেবো। ওইখানেই আমরা 50% খেলাটা খেলবো। কারণ তুমি একটা জিনিস নিজে বোঝো, যেহেতু টিসিএস কি বলেছে? টিসিএস বলেছে যে আমাদের প্রশ্নপত্র কিন্তু ইউটিউবে অ্যানালাইসিস করানো চলবে না। তার মানে ওরা কি বলতে চাইছে? ওরা বলতে চাইছে যে আমরা ফার্স্ট ডের ফার্স্ট শিফটের যে প্রশ্নপত্র করেছি, সেই লেভেলেরই প্রশ্নপত্র আমরা লাস্ট ডের লাস্ট শিফটের প্রশ্নপত্র একদম মানে প্রত্যেকটা শিফটেরই সেই একই লেভেলের প্রশ্ন থাকবে। শুধু প্রশ্নের কোশ্চেনটা চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো শ্বেত বিপ্লব থেকে বলেছিল প্রথম প্রশ্ন, শ্বেত বিপ্লবে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? অথবা তোমার হচ্ছে ৭ তারিখে বা ৮ তারিখে যে পরীক্ষাটা রয়েছে, সেখানে সেকেন্ড শিফটে গিয়ে তোমাকে জানতে চাইলো শ্বেত বিপ্লব কত সালে হয়েছিল বা শ্বেত বিপ্লবের জনককে। বিষয়টা বুঝতে পারলে মানে প্রশ্ন একই টপিক থেকে থাকবে, আর প্রশ্ন হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একই টপিক দিয়ে রিপিট হয় না। খুব কমই প্রশ্ন, ২-১টার বেশি প্রশ্ন রিপিট হয় না, মানে সেম প্রশ্ন রিপিট হয় না। কিন্তু একই টপিক থেকে ওরা প্রশ্ন তুলে দেয়, সেই কারণেই বলে দিয়েছে যে অ্যানালাইসিস করানো চলবে না। রেলের ক্ষেত্রেও কিন্তু এটা ঘটেছে, আমরা দেখেছি, লক্ষ্য করেছি, সেই জন্য আমি বলছি টেলিগ্রামে কিন্তু আমি তোমাদের সেই সমস্ত মানে ক্লাসগুলো করিয়ে দেবো। তুমি কিন্তু অবশ্যই ওইখানে কিন্তু আমরা 50% খেলাটা খেলবো। ওখানে কিন্তু তুমি ওইগুলো অবশ্যই পড়ে নিবা। এটাই তোমার এখন সুযোগ রয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার স্কোরটা কেমন দাঁড়ায়। ঠিক আছে? এবার আরেকটা কথা বলি শোনো। টেলিগ্রামে অনেকে যুক্ত হয়ে গেছো যারা পড়তে পারছো না। ঠিক আছে? মানে জিকের জন্য এখন তো তোমাকে কিছু পড়তে হবে। সেই টপিকগুলো আমি বলছি, মিলিয়ে নাও। ঠিক আছে? সেগুলো একটু দাগিয়ে নাও। দাগিয়ে নিয়ে সেগুলো কিন্তু তুমি লিখে নিয়ে পড়ে নাও সেই টপিকগুলো। ঠিক আছে? এই কটা দিন তোমাকে পড়তেই হবে। আমি বলে দিচ্ছি কোনগুলো পড়বা। আর যারা আমাদের টেলিগ্রামে এখন অ্যাড হতে চাও, দেখো আমি তোমাকে বলে দিই 6296053459। ঠিক আছে? এই নাম্বারটা হয়তো ভালো বোঝা গেল না। যাই হোক, দেখো ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। সেখানে তোমাকে 149 টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আমি আমাদের টেলিগ্রামে অ্যাড করাবো। বিষয়টা বুঝতে পারলে? চলো এবার আমি বলে দিচ্ছি জিকের জন্য কোন টপিকগুলো তুমি পড়বে, দেখে নাও। এই মুহূর্তে তুমি কোনগুলো পড়ে নেবে, কোনগুলো সবার আগে তুমি লক্ষ্য করবে। দেখো সবার প্রথমে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমার দরকার নেই, তুমি এইখানে চলে আসো। কারণ এই শেষ মুহূর্তে তুমি যতটা স্কোর তোমার সম্ভব তুমি করতে পারলে পরে যে কোনো একটা পোস্ট তুমি যেন পেয়ে যাও। সেই জন্য আমি বলবো এই মুহূর্তে তুমি দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখবা এই যে এখানে রয়েছে এই যে এই পিডিএফটা। ঠিক আছে? টেলিগ্রামে দেখো পরপর আমি সাজিয়ে দিয়েছি এই পিডিএফে। এর মধ্যে দেখো ২০০টা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে প্রশ্ন রয়েছে। আমি একটু ওপেন করছি। এই ২০০টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি একটু চটপট পড়ে নেবা। আজকে রাত্রের মধ্যেই তুমি পড়ে নাও। ঠিক আছে? ২০০টা প্রশ্ন পড়তে কিন্তু তোমার বেশি সময় লাগবে না। সারা রাত ধরে হোক, যে করেই হোক, তোমাকে পড়ে নিতে হবে। ঠিক আছে? আমি কি বললাম? ১ মিনিট। আচ্ছা, তারপরে তুমি চলে আসো। দেখো এখানে দেখো বাজেটটা তুমি একটু দেখে নেবে। বাজেট দেখো, বাজেট ক পেজ? দেখো ২ পেজ। ২ পেজের মধ্যে তুমি বাজেটটা একটু চটপট দেখে নিলে ৩০ মিনিট সময় তোমার লাগবে না। এশিয়ান গেমস থেকে তুমি কি দেখবে? দেখো এশিয়ান গেমস থেকে তোমার এখানে তোমার সব পড়তে হবে না। তুমি শুধু দেখে নিলে যে এবারে তোমার ২০২৩-এ তো এশিয়ান গেমসটা হয়েছিল, সেটা কততম ছিল, আর ভারত কতগুলো পদক পেয়েছিল, মানে ভারত রিলেটেড তথ্যগুলো। ঠিক আছে? এগুলো তুমি দেখে নিলে। তারপরে একটু আগেকার তথ্যগুলো দেখবা, কারণ এসএসসি কিন্তু আগে মানে জিডিতে কিন্তু আগের প্রশ্নগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের মানে আগের ঘটনাগুলোও তুলে দেয়। এই যে ১৯৮২ সালে যে ৯ম এশিয়ান গেমস হয়েছিল, কোথায়? নিউ দিল্লিতে। এটা গুরুত্বপূর্ণ, যেহেতু নিউ দিল্লিতে হয়েছিল, তাই না? আর এখানে তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল, এটাও মাথায় রাখতে হবে। প্রথম এশিয়ান গেমস ১৯০০ এটা ৫১ হবে, সরি বস, এটা দেখে নাও। ১৯৯১ হয়ে গেছে, এটা কিন্তু ভুল হয়েছে। ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে? তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ ছিল। এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই ২০২৩-এ যে এশিয়ান গেমসটা হলো, তখন ভারতের পতাকাবাহী কে ছিল? এগুলো গুরুত্বপূর্ণ। তার সাথে তুমি দেখে নিলেই যে ২০২৩-এ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী কারা, যারা হচ্ছে কোন ক্ষেত্রে তোমার হচ্ছে এই পদকগুলো পেয়েছে, স্বর্ণপদক, রৌপ্যপদক, কয়েকটা প্রশ্ন তথ্য আছে এখানে, কয়েকটা পয়েন্ট তুমি চট করে এই বিষয়টা একটু দেখে নিলে কেমন। চলে আসি তারপরে দেখো, তারপরে তুমি অলিম্পিকটা অবশ্যই দেখবা, কারণ ২০২৪-এ প্যারিস অলিম্পিক যেটা হলো গুরুত্বপূর্ণ, কিন্তু অলিম্পিকটা তুমি ক পেজ একটু দেখো। দেখো ২ পেজ, ২ পেজ চট করে পড়ে নিলে ৩০ মিনিট সময় তোমার লাগবে না। প্যারা অলিম্পিকটা দেখবে, প্যারা অলিম্পিক দেখো ১ পেজ। তোমার জিআই ট্যাগ দরকার নেই, তুমি জিআই ট্যাগের এত তথ্য যদি মাথায় রাখতে না পারো, তোমার জিআই এর যেগুলো গুরুত্বপূর্ণ মানে যেগুলো জিআই ট্যাগ পেয়েছে, আমি ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তুলে ধরেছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তুমি পারলে না, তোমার এই মুহূর্তে মাথায় রাখা সম্ভব নয়, রাখলে না, তুমি প্যারা অলিম্পিকটা দেখে নিলে ভালো করে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি বারবার করে বলছি। আর এটা কিন্তু মানে যারা নতুন আমাদের টেলিগ্রামে অ্যাড হচ্ছ, শেষ মুহূর্তে তোমাদের যা করণীয়, যতটা তোমার দ্বারা সম্ভব, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম বস? আগার মান লিয়া তো হার হে, লেকিন ঠান লিয়া তো জিত হে। তুমি যদি মনে করো হ্যাঁ আমি এগুলো পড়ে নিতে পারবো, তাহলে কিন্তু তুমি
পারবে। ভারতরত্নটা দেখে নেবা, ভারতরত্নের মধ্যে এগুলো দেখো 2 পেজ রয়েছে, কয়েকটা পয়েন্ট, হাতে গোনা মোটামুটি 10 থেকে 12টা পয়েন্ট রয়েছে। চট করে তুমি 12টা পয়েন্ট দেখে নিলে। এবার চলে আসি, কারেন্ট অ্যাফেয়ার্স চলে গেল, এবার চলে আসি উৎসব। উৎসবটা তোমাকে পড়তে হয় বস। এই যে 10টা পেজ রয়েছে, কেননা উৎসব থেকে একটা দুটো প্রশ্নও কিন্তু চলে আসে। তুমি সবার আগে এই 75টা এমসিকিউ পড়ে নাও, আমি যেটা বলছি সবার আগে এই 75টা এমসিকিউ তুমি পড়ে নাও, ঠিক আছে? পড়ে নেওয়ার পরে দেখো এগুলো তোমাকে ছাড়লে হবে না। কেন হবে না? কারণ এখান থেকে প্রশ্ন আসে, এই উৎসব কোন মাসে কোন উৎসবটা হয়, পরীক্ষায় কিন্তু আসে দীপাবলি, এই যে মহাশিবরাত্রি, ফাল্গুন মাসে, ইংরাজি মাসটাও চলে আসে ফেব্রুয়ারি মার্চে, ঠিক আছে? আর এই যা তথ্য তোমাদের দিয়েছি আমি, এর বাইরে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? এই তথ্যটা দেখো, এই 10টা পেজ মতো রয়েছে, এমসিকিউ টেমসিকিউ সব দিয়ে এই 10টা পেজ তুমি পড়ে নিবা, আজ পারো কি কাল পারো তুমি পড়ে নিবা। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, এটাও কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ তুমি তো জানোই যে এসএসসি জিডিতে কিন্তু বস শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য থেকে প্রশ্ন আসে। সবার প্রথমে তুমি এই 52টা এমসিকিউ পড়ে নিবা, তারপরে কিন্তু তোমাকে এই তথ্যটা দেখে নিতে হবে। এবার তুমি যদি এটা না পারো, না পারলেও হবে না, কেননা এই যে লোকনৃত্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তুমি আগেই 52টা এমসিকিউ দেখে নিও, ঠিক আছে? তারপরে চলে আসি বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা। দেখো এই যে বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা, এই যে সাল এত মুখস্থ করা সম্ভব? আমি বললাম তুমি হচ্ছে এক কাজ করো, এখান থেকে শুধু তুমি এই নিচের যে এমসিকিউগুলো আমি তুলে ধরেছি, এই এমসিকিউ কটা পড়ে নাও, ঠিক আছে? আর নিচের তথ্যটা, নিচে দেখো 1.5 পেজ 2 পেজ রয়েছে, এই তথ্যটা পড়ে নাও। এই সালগুলো যদি মুখস্থ করতে না পারো ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার যা করণীয় আমি সেটাই বলছি, কিন্তু জনগণনা পুরোটাই পড়তে হবে। জনগণনা থেকে পরীক্ষা প্রশ্ন একটা হবেই, 5টা পেজ রয়েছে, তুমি আজ না পারো কালকে পড়ে নেবে। অর্থনীতি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এটা দেখো 10টা পেজ রয়েছে। এই 3টে কি 4টে হাতে গোনা পিডিএফ রয়েছে, যেখানে একটু বড়, মানে বড় বলতে কি মানে বেশি পেজ রয়েছে। এই যে টাকা পয়সা রিলেটেড এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এই যে জাতীয় আয়, এখান থেকে এগুলো পরীক্ষায় আসবে। এগুলো দেখো সব এমসিকিউ আকারে, মানে এমসিকিউ বলতে কি মানে আমি হচ্ছে সব এক একটা পয়েন্ট আকারে তুলে ধরেছি, হ্যাঁ? এমসিকিউ বলতে পারো। এই তথ্যগুলো তুমি পড়ে নিবা, ঠিক আছে? এই 91টা প্রশ্ন আছে, এই প্রশ্ন 1 মিনিট দেখো, এগুলো পড়ে নিবা, কেমন? তারপরে চলে আসি সংবিধান। সংবিধান থেকে তোমাকে পড়তেই হবে, কারণ সংবিধান থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে? সংবিধান থেকে তুমি এখানে দেখো এই যে গণপরিষদের যে 11টি কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে? এটা তুমি দেখলে না, প্রথম পেজটা দেখলে, ঠিক আছে? এটা দেখলে না বলতে কি, তুমি না পারলে ছেড়ে দাও। এই পার্ট বা অংশ, কোন অংশের মধ্যে কোনটা রয়েছে এটা আসে। মৌলিক অধিকারগুলো দেখে নিলে, অবশ্যই মৌলিক অধিকারগুলো দেখবে, মৌলিক অধিকারগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? এটুকু অবশ্যই দেখবে। তার সাথে তুমি দেখবা মৌলিক কর্তব্য, তুমি ছেড়ে দাও, হ্যাঁ? সংবিধান, এই যে কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে, এটুকু দেখবে। বিভিন্ন ধারাগুলো এখানে দেখো আমি মার্ক করে দিয়েছি, এই ধারাগুলো তুমি হচ্ছে একটু দেখে নেবে। তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ধারা আমি কিন্তু তোমাদের ওই পিভিআরসিএস এর ক্লাসের মধ্যে রিভিশনের মধ্যে করে দিই, সেগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? সংশোধনীর মধ্যে তুমি দেখে নিবা, বিশেষ করে এই যে শেষের দিকে যে সংশোধনগুলো হয়েছিল 2023-এর, যেটা হয় 106তম সংবিধান সংশোধনী, এটা দেখে নেবে, ঠিক আছে? আর এই তথ্যগুলো দেখে নিবা, এই যে এমসিকিউ টাইপের 72টা প্রশ্ন আছে, এই 72টা প্রশ্ন তুমি দেখে নিবা। দেখো বাস এইসব মানে টপিক আমি তোমাকে ছাড়তে বলতে পারছি না, কেননা এই টপিক থেকে তুমি তো জানোই মানে এসএসসি জিডির জন্য এই টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবেই, ঠিক আছে? এবার জিকেতে ভালো স্কোর করবা, তুমি 15-16টা প্রশ্ন অ্যান্সার করবা, তাহলে তোমাকে তো ছাড়লে তো হবে না বস, তোমাকে তো পড়তে তো হবে কিছুটা, তাই না? যদি 2000-1000 এমসিকিউ পড়ে তুমি যদি মনে করো যে 5000, এই মানে কি বলবো, 15-16টা প্রশ্ন সঠিক করতে পারো, সেটা সম্ভব না। এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। সংবিধানটা তুমি পড়ে নিলে, বিভিন্ন প্রকল্প ছেড়ে দিলাম আমি, বিভিন্ন খেলা সম্পর্কিত তথ্য দেখো। এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন তুমি একটু নিজে দেখে বলো যে দাদা এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন হয় না? অবশ্যই হয়, একদম ঝেড়ে কেসে আমি তুলে ধরেছি, ঠিক আছে? কোন খেলায় মানে কত দল, মানে কতজন করে খেলোয়াড় থাকে, এমসিকিউ আকারে তুলে ধরেছি, ঠিক আছে? এইগুলো তুমি একটু দেখে নিলে। তার সাথে দেখো এই যে হচ্ছে জনপ্রিয় খেলোয়াড়, ঠিক আছে? মানে বাস্কেটবলের সাথে কোন ব্যক্তি যুক্ত, হকির সাথে কোন ব্যক্তি যুক্ত, যারা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, যেমন ধ্যানচাঁদ, তো হচ্ছে তোমার পদ্মশ্রী, পদ্মবিভূষণ পেয়েছে, মানে পদ্মভূষণ পেয়েছে, অর্জুন পুরস্কার পেয়েছে কত সালে, ঠিক আছে? এই তথ্যগুলো, যেমন কর্ণব মালেশ্বরী অলিম্পিকের রৌপ্যপদক জয়ী, যিনি হচ্ছেন 2003 সালে পদ্মশ্রী পান, তিনি হচ্ছেন হকি খেলার সঙ্গে যুক্ত। এই তথ্য কিন্তু বাস পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো কিন্তু আমি অনেক আগেই তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি, তারা তো পড়ে নিয়েছো। এবার তুমি যেহেতু মানে নতুন অ্যাড হয়েছো, তোমার তো এত কিছু পড়ে মাথায় রাখা সম্ভব নয়। তুমি এক কাজ করো, এখান থেকে শুধু এই যে 44টা প্রশ্ন মতো আছে, 44টা এমসিকিউ দেখে নাও, এই যে 44টা, ঠিক আছে? এই 44টা তথ্য তুমি একটু পড়ে নিও, ঠিক আছে? নিচেরগুলো আমি কে কোন খেলার সাথে যুক্ত এটা ছেড়ে দিলাম। পঞ্চবার্ষিকী পরিক্রমা, বলো পরীক্ষায় প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে। পঞ্চবার্ষিকী পরিক্রমা দেখো ক পেজ? 3 পেজ, এই 4 পেজ রয়েছে, 4 পেজ নয়, সরি 3 পেজ, 1 পেজ 2 পেজ 3 পেজ, এই 3 পেজ তোমাকে পড়তেই হবে, কারণ পঞ্চবার্ষিকী পরিক্রমা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ হ্রদ, দেখো গুরুত্বপূর্ণ হ্রদ 2 পেজ রয়েছে, একটু দেখে নিবা। ভাষা দরকার নেই, ছেড়ে দিলাম। বিশ্ব সংস্থাও আমি ছেড়ে দিলাম। ভারতের জাতীয় কংগ্রেস, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, 3টে পেজ রয়েছে, এই 3টে পেজ তুমি দেখে নিবা। বিপ্লব থেকে দেখে নিবা, দেখো বিপ্লব আগেরবার সবুজ বিপ্লব থেকে ঝেড়ে প্রশ্ন করেছে, এবার শ্বেত বিপ্লবটা বেশ গুরুত্বপূর্ণ, শ্বেত বিপ্লবটা তুমি
তুমি দেখে নিবা। তার সাথে অন্যান্য বিবৃতি দেখো 1 পেজ রয়েছে আর একটু দানা এই যে নিচেরটায় রয়েছে, এটা দেখে নিলে একটু। ঠিক আছে, পদ্ম পুরস্কার চলে আসি। বলো বলো এই যে সমস্ত টপিকগুলো তোমাদের মাঝে আমি দিয়েছি, তুমি আমাকে তুমি নিজে যাচাই করে বলো দাদা, তুমি যে এই যে 99 টাকায় তুমি আমাদের যে পিডিএফগুলো দিচ্ছ, যে তথ্যগুলো দিচ্ছ, যেভাবে তথ্যগুলো তুমি তৈরি করে আমাদের দিচ্ছ, তোমাকে কেউ দেবে এই মূল্যে? এই মূল্যে কেউ দেবে আমাকে বলো? মাঝে আমি তোমাদের এটাও করে দিয়েছিলাম, তোমরা অনেকে যারা আর কি মানে কি বলবো আর্থিক দিক থেকে দুর্বল, তোমাদের 50 টাকাতেও আমি এই ক্লাসে মানে টেলিগ্রামে অ্যাড করে দিয়েছি মাঝে 2 দিন। তাহলে সেখানে তুমি আমাকে বলো যে তোমাদের আমি কত আর কি করব বলো? তুমি শুধু তোমার একটাই কাজ আমি বারবার করে বলি বস, যে তুমি পড়ে নাও। ঠিক আছে, জাতীয় আন্দোলনটা দেখো, এটাও একটু দেখে নিও। ঠিক আছে, এখানে সালগুলো তুমি মাথায় রাখতে পারো চাই না পারো অতটা, শুধু এগুলো গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো একটু দেখে নিতে হবে, যে গান্ধী আরোহণ চুক্তি কত সালে, পুনা চুক্তি কত সালে হয়, আজাদ হিন্দ ফোর্স কত সালে পৌঁছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়, এগুলো তোমাকে একটু দেখতে হবে। আর এই যে জাতীয় আন্দোলন থেকে পরীক্ষায় প্রশ্ন তুমি পাবা, ইতিহাসের মধ্যেই জাতীয় আন্দোলন থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে, একটা কি দুটো প্রশ্ন আসে ইতিহাস থেকে। সিন্ধু সভ্যতা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়। দেখো এখানে হচ্ছে 2টো পেজ রয়েছে, চট করে তুমি একটু 2টো পেজ দেখে নিলে এই যেই তো টপিকটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক, এটা থেকে আগেরবার ভোরে ভোরে প্রশ্ন এসেছে 2018 সালকে নিয়ে। 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হচ্ছে ভারতনাট্যমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক ব্যক্তির নাম কি? রাধা শ্রীধর। তারপরে তোমার এই যে ছৌ, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ঠিক আছে, তারপরে হচ্ছে মণিপুরি, মোহিনীঅট্টম, ওড়িশি, এগুলো থেকে সব এসছে। কিন্তু এবার কিন্তু বাস তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 21, 22, 23টা। ঠিক আছে, 23টাও কিন্তু গুরুত্বপূর্ণ। 19টাও ছাড়তে পারছি না, মানে 4 তারিখের ফার্স্ট শিফটের প্রশ্ন মানে পরীক্ষাটা না হওয়া পর্যন্ত আমরা এই সবগুলো ধারণা করতে পারছি না যে এবার কোন সালের উপর ওরা জোর দিতে পারে। ঠিক আছে, ওই একদিনের পরীক্ষাটা হলে পরে আমরা বুঝে যাব যে হ্যাঁ, প্রশ্নের লেভেলটা এরকম হয়েছে, তাহলে এইভাবে আসতে পারে, এইগুলো আসবে। পরবর্তী শিফটেও ঠিক একই রকমভাবে এইভাবে প্রশ্ন আসবে। যাদের 4 তারিখে পরীক্ষাটা পড়েছে তোমাদের জন্য কি বলবো, মানে একটু হয়তো ব্যাড লাক বলতে পারো তোমার। ঠিক আছে, কারণ আমি তো অতটা মানে কি বলবো, আমি তো নিজে আর কি বোর্ড নই, মানে নিজে তো প্রশ্ন করছি না। আমার ধারণা অনুযায়ী আমি তোমাদের বলছি যে আগেরবার 19-এ উপর জোর দিয়েছিল, এবার ওরা 21, 22, 23 এর উপর জোর দিতে পারে, সেই অনুযায়ী বলছি। কিন্তু একদিন পরীক্ষা হলেই আমরা বুঝে যাব। ঠিক আছে, এগুলো তুমি একটু দেখে নিবা। মধ্যযুগের ইতিহাস তুমি না মুখস্থ করতে পারলে ছেড়ে দাও। ঠিক আছে, এইগুলো তুমি দেখে নাও। ক্যাপসুলগুলো দেখো, দেখো এই যে ক্যাপসুল কটা প্রশ্ন বস, 25টা এমসিকিউ, চটপট উত্তর দেওয়া আছে। চটপট শুধু নিজেকে একবার ঝালিয়ে নিলে, চটপট নিজেকে একবার ঝালিয়ে নেবে। কটা ক্যাপসুল আছে একটু দেখো, এদিকে হচ্ছে 4টে, 5, 6টা, আর হচ্ছে 7টা, 8টা, ওই মোটামুটি 15-17টা মতো ক্যাপসুল আছে। এই 15-17টা ক্যাপসুল দেখো, 25টা করে প্রশ্ন আছে, আর 2-1টা মানে পেজের হিসাবে আছে, যেমন আরবিআই থেকে পরীক্ষায় প্রশ্ন আছে 2 পেজ। এগুলো তোমাকে দেখতে হবে। আমি কেন বারবার করে বলছি এই কারণেই, যেমন এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এ দেখো এখানে হচ্ছে কতগুলো প্রশ্ন আছে দেখো, হচ্ছে 11টা প্রশ্ন রয়েছে। 11টা প্রশ্নের মধ্যে হয়ে গেল। ঠিক আছে, এটা একটু দেখে নিলে। তারপর এটা কিসের টপিক দেখো, এটা রামসার সাইট। রামসার সাইট থেকে এই সালগুলো তোমার মাথায় রাখতে হবে না এই মুহূর্তে, সালগুলো তোমার মাথায় রাখতে হবে না। তুমি শুধু মাথায় রাখবা এইটাই, যেমন পরীক্ষা যদি চলে আসে যে রোপার জলাভূমি হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভেম্বানাথ কয়াল জলাভূমি কেরল রাজ্যে অবস্থিত। এইগুলো তুমি একটু দেখে নিবা, যেমন সুর সরোবর, লোনার হ্রদ মহারাষ্ট্র রয়েছে। ঠিক আছে, তারপর এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তুমি একটু চট করে দেখে নিবা। হ্যাঁ, চলে আসি। তারপরে দেখো আর কয়েকটা টপিক আমি তোমাদের একটু বলে দেবো ভাবছিলাম, এই যে যেমন হ্যাঁ, না এটা তো রামসার সাইট, 1 মিনিট একটু দেখে নাও। হ্যাঁ, জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে দেখো 25টা প্রশ্ন আছে, চট করে একটু পড়ে নিলে জাতীয় উদ্যান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে এটা দেখো হচ্ছে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটা বলে দিচ্ছি। দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এই যে চন্দ্র মিশন, ওপরে হয়তো রয়েছে দেখতে পাচ্ছ না, যাই হোক এটাই ওপরে চন্দ্র মিশন, সৌর মিশন, মার্স মিশন, ভারতেরগুলো পড়বা তুমি। ঠিক আছে, দেখো ভারতের 3টে চন্দ্র মিশনে আমি তুলে ধরেছি, এগুলো একটু পড়ে নিবা। এই যে ভারতের আদিত্য L1 2023-এ 2রা সেপ্টেম্বরে সূর্য অধ্যয়নের জন্য ভারতের প্রথম সৌর মিশন ছিল, যেটা লঞ্চ করা হয়েছিল এই যে এই লঞ্চ ভেহিকেলের মাধ্যমে PSLV XL C57। এই লঞ্চ ভেহিকেলগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে পড়তে হবে। ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি উপগ্রহ নাম হচ্ছে আর্যভট্ট, এত সালে উৎক্ষেপণ করা হয়, সালটাও গুরুত্বপূর্ণ। মার্স মিশনটা তুমি একটু দেখে নিলে। নিচে দেখো, নিচে এই যে এমসিকিউগুলো রয়েছে, এগুলো রয়েছে তোমার, তুমি শুধু দেখবা যেগুলো ভারতের রিলেটেড। যেমন এখানে রয়েছে কোন দেশ সম্প্রতি মহাকাশে লং মার্চ 11 ক্যারিয়ার রকেট সফল উৎক্ষেপণ করেছে, দরকার নেই, এইগুলো পড়বা না। তুমি কোনগুলো পড়বা, যেগুলো ভারত রিলেটেড। যেমন বলছে 40তম কোস্ট গার্ড কমান্ড সম্মেলন কোথায় অনুষ্ঠিত? নিউ দিল্লিতে। তারপরে এই যে তোমার যে ভারত মার্কিন যৌথ সামরিক বাহিনী মহড়া, যেটা বজ্র প্রহর 2023-এ
14তম সংস্করণ কোথায় হয়েছে? 2023 বলে ছাড়ো না, 2023ও কিন্তু গুরুত্বপূর্ণ। মনে করো না 25 এক্সাম হচ্ছে বলে 23 থেকে প্রশ্ন আসবে না, আসবে কয়েকটা প্রশ্ন। দেখো 20টার মধ্যে বাছাই করলে তুমি খুব জোর হয়তো 15-16টা প্রশ্ন হবে। যদি তুমি মানে 17-18টা প্রশ্ন হবে, তুমি বিদেশের তথ্যগুলো ছেড়ে দিলে পরে। বিষয়টা বুঝতে পারলে এগুলো তুমি দেখে নিবা, এগুলো কিন্তু দেখতে হবে বস। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমি সেই টপিকগুলোই তুলছি যেখান থেকে যে ভারতীয় মুদ্রা, চট করে তুমি ভারতীয় মুদ্রাগুলো একটু দেখে নিলেই দেখো একটু কোথায় গেল? হ্যাঁ, ভারতীয় মুদ্রাগুলো একটু দেখে নিয়ে তুমি এখানে কিন্তু দেখতে হবে তোমাকে এই যে বর্তমানে ভারতের 4টি মুদ্রণকারী প্রেস রয়েছে, কোথায় কোথায় নোট মুদ্রিত হয়, এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে এই তথ্যটা একটু দেখে নিও। দৃষ্টিহীনদের জন্য যে নোটের চিহ্ন শনাক্তকরণের জন্য কি থাকে? 100 টাকার নোটে ত্রিভুজ থাকে, 50 টাকার নোটে বর্গক্ষেত্র, 20 টাকার নোটে আয়তক্ষেত্র, 10 টাকার নোটে কিছুই থাকে না। এটা গুরুত্বপূর্ণ, কারণ আগেরবার দেখো তোমাদের ওই যে আগেরবার দেখো ভোরে ভোরে প্রশ্ন এসেছিল কোথা থেকে? এই যে 10 টাকা 20 টাকা নতুন নোটে কি রয়েছে আর হচ্ছে রংটা কি? ঠিক আছে, মানে মানে আর কি কোন ছবি রয়েছে আর রংটা কি? এখান থেকে ভোরে ভোরে প্রশ্ন এসছে। আর এই যে এই তথ্যগুলো তোমাকে দেখতে হবে। এই যে 2011-12 সালে তোমার এই রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী করে 150 টাকার কয়েল তৈরি হয়। ঠিক আছে, মানে জারি করা হয়। এই কয়েকটা তথ্য আছে, এটা তুমি দেখে নিবা। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, চলে আসি, এটা কি দেখো? খেলো ইন্ডিয়া ইউথ গেম। খেলো ইন্ডিয়া ইউথ গেম সম্পর্কে তোমাকে দেখতে হবে। দেখো, তুমি মনে করো না দাদা 2022-23 অথবা 24 এটা দেখে চলে গেলাম, সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে? না, তোমাকে কিন্তু এই হচ্ছে 19, 20, 21, 22ও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? চতুর্থ সংস্করণ যেটা 21-22-এ হয়েছিল, কোথায় হয়েছিল? তোমার হরিয়ানায় হয়েছিল। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একটু দেখে নেওয়া কয় পেজ রয়েছে দেখো বস। বেশি না 17টা প্রশ্ন তুমি যদি মনে করো। দেখো আমি তোমাদের যে আর কিছু নেই, এই হয়ে গেল। এই যে হয়ে গেল, এগুলো হচ্ছে তোমার, এগুলো কিসের পিডিএফ? হ্যাঁ, সংস্কৃতর পিডিএফ দিয়েছিলাম। হয়তো অনেকে প্র্যাকটিস করে নিয়েছো, অ্যান্সার কি আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। মাথায় মনে থাকে না, বুঝতে পারছো? আর এই যে জিকের জন্য রিভিশন ক্লাস হিসেবে 2টো ক্লাস করিয়েছি। ঠিক আছে, একটা পিডিএফ দেওয়া হয়েছে, আরেকটা কই? এটা বি পিডিএফ। এ নাম্বারে পিডিএফ তো হয়তো আমি এখানে দিইনি। যাই হোক, মনে ছিল না হয়তো। আর এটা দেখো, হ্যাঁ, এই যে 15টা টপিকের পিডিএফ আমি তোমাদের দিয়ে দিয়েছি। এগুলো একটু দাগানোগুলো দেখে নিবা। আমি দেখো এতটা বললাম, তুমি মনে করছো দাদা অনেকটা তুমি বলে ফেলেছো। আর দেখো এবার এইগুলো কিন্তু পড়া সম্ভব। কেন সম্ভব? দেখো, তোমাকে কিন্তু মাথায় রাখবে 15টা প্রশ্ন কিন্তু জিকেতে সঠিক করতে হবে। আর এই জিকেতে যদি 15টা প্রশ্ন সঠিক করতে হয়, এতটা তোমাকে পড়তেই হবে বস, কিচ্ছু করার নেই। কি বললাম বুঝতে পারছো? একটু তুমি দিনরাত এক করে দাও। তুমি কি বলবো, তুমি যেখানে তুমি 3 থেকে 4 ঘন্টা পড়তে, সেখানে তুমি 7 থেকে 8 ঘন্টা জিকের জন্য সময় দাও। আর জিআই এর জন্য তো আমি তোমাদের বললামই বস। আমি কি বললাম? আমি তো জিআই এর জন্য বললাম 2টো স্পেশাল ক্লাস দেবো। হয়ে যাবে তোমার 18টা প্রশ্ন তুমি করতে পারবা 2টো স্পেশাল ক্লাস করে গেলে। ম্যাথের জন্য 4টে স্পেশাল করে যাবা, 15টা প্রশ্ন করতে পারবা, হয়ে গেল। তাহলে জিআই ম্যাথ তোমার কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে বাকি রইলো হিন্দি ইংলিশ, সেটা তো আমি করাই না। সেটার জন্য তুমি নির্দিষ্ট কোনো হয়তো কোনো কিছু কোনো জায়গা থেকে হয়তো পড়ছো, সেখান থেকে তোমাকে কিন্তু 10 থেকে 12টা প্রশ্ন সঠিক করতে হবে। ঠিক আছে? আর জিকের জন্য এতটা তোমাকে জিকের জন্য পড়তেই হবে। ঠিক আছে? 15টা প্রশ্ন সঠিক করতে হলে এইটুকুনাই তোমার এখন করণীয়। দিনরাত এক করে এটুকু পড়ে যাও। কোনো রকমের কোনো সমস্যা হলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার আমি দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর খেলাটা আমরা খেলবো 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে কিন্তু তোমরা রেডি থাকবা, যাদের মানে কি পরবর্তী সময়ে পরীক্ষা আছে 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। ঠিক আছে? তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকবা। তো আমরা ওই দিন থেকে কিন্তু খেলা খেলবো প্রিভিয়াস থেকে মানে অ্যানালাইসিস প্রশ্ন নিয়ে আর কি। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে? ক্লাসগুলো ইউটিউবে না করলেও আমি টেলিগ্রামে করিয়ে দেবো। ঠিক আছে? সবাই ভালো করে পড়বে। কোনো রকম কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। রাখছি। জয় হিন্দ।